যার ভয়ের গল্প আশেপাশের সব গ্রামে ছড়িয়ে আছে। অন্য গ্রামের লোকেরা সূর্য ডোবার পর কেদালি গ্রামটার দিকে যায় না, কারণ গ্রামের সীমানায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। সেখানে নেই কোনো পরিচিত দেবতার মূর্তি, শুধু আছে একটা কালো পাথরের রহস্যময় মূর্তি। গ্রামবাসীরা তাকে বলে অলক্ষ্যদেবের মূর্তি। 100 বছর ধরে তার সামনে জ্বলছে একটি প্রদীপ। সেই প্রদীপ হাওয়া বা অন্য কিছুতে নেবে না, সেটা একমাত্র নেভাতে পারে অলক্ষ্যদেব নিজে। কিন্তু সেটা কারোর উপর দৃষ্টি দিয়ে। গ্রামের লোকেদের বিশ্বাস, প্রদীপ নিভলেই সে জেগে ওঠে। কাকা, একটা কথা বলি। হেয়ালি না করে বলে ফেল। তুমি কি সত্যি বিশ্বাস করো যে এই প্রদীপ নিভলে কোনো বিপদ হবে? তুই কতদিন হলো এই কাজ করছিস? মোটে তো 3 মাস, আমি করছি 40 বছর। কিন্তু তাই বলে সব বিশ্বাস করতে হবে নাকি? সব না, কিন্তু কিছু কিছু ভয়কে সম্মান করতে হয়। কাকা, শুনলে আবার সেই শব্দ? এমন শব্দের মানে আসন্ন কোনো বিপদের আশঙ্কা। মানে? মানে কিছু কিছু রাতে কেউ হেঁটে চলে যায়। কে কে হেঁটে চলে যায়? যে প্রদীপের আলো পছন্দ করে না। কাকা, বলছি তুমি কি তাকে কখনো দেখেছো? বনমালী কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আজ থেকে অনেক বছর আগে আমার সঙ্গে তখন আরেকজন ছিল, ঘনশ্যাম। ও তোর মতো ভূতে বিশ্বাস করতো না, কিন্তু একদিন রাতে এমনই ঝড় উঠেছিল, আমরা দুজনে ঠিক এখানেই বসেছিলাম। হঠাৎ ঘনশ্যাম আমায় বলল, বনমালী, আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তুই এখানে বস। কেন? বাইরে কি জন্য যাবি? দেখছিস না বাইরে কেমন ঝড় উঠেছে? এখন তোর বাইরে যাওয়া ঠিক হবে না। ঘনশ্যাম আমার কথা না শুনে বাইরে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ পর আবার চলে আসে। কিন্তু কিন্তু কি? ঘনশ্যামের মুখটা স্পষ্ট হতেই দেখলাম ওর চোখ দুটো পুরো সাদা, আর কি বীভৎস। তারপর? ঘনশ্যাম এসে প্রদীপের সামনে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম যে ও ঘনশ্যাম না। আমি ভয়ের চোটে মন্দিরের ঘন্টা বাজাতে শুরু করি। আর সঙ্গে সঙ্গে ও চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। কিন্তু ঘনশ্যাম কাকার কি হলো? সে তো আজও ফেরেনি। কাকা, শুনলে বাইরে কে যেন হেঁটে চলে গেল? শুনলাম। ওটা কি মানুষের পায়ের শব্দ ছিল? এত রাতে এই ঝড়ের মধ্যে কে যাবে? দাঁড়া, আমি গিয়ে একবার দেখে আসি। আমিও যাব। না, প্রদীপের কাছে একজনকে থাকতে হবে। প্রদীপ ছেড়ে দুজনের একসাথে যাওয়া ঠিক হবে না। তুই বস, আমি এখনই আসছি। মনে রাখিস, সতর্ক থাকবি। বনমালী বেরিয়ে যায়। মন্দিরের ভিতরে নিস্তব্ধতা, শুধু প্রদীপের শিখা কাঁপছে। যত সব বাজে কথা! বুড়ো বয়সে ভীমরতি আমায় ভয় দেখাবে ভেবেছো, তাই না? গজ গজ দরজার দিকে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে
বনমালী কাকা। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে 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 তুমি? হ্যাঁ, কে 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 ওখানে দাঁড়িয়ে আছো কেন? কে 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 তুমি? হঠাৎ কান ঝাঁঝানো শব্দে বিদ্যুৎ গর্জে ওঠে, আর সেই বিদ্যুতের আলোয় গজ স্পষ্ট দেখতে পায়। বনমালী কাকার চোখ দুটো অস্বাভাবিক সাদা। সেই দৃশ্য দেখে গজর শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। মন্দিরের ভিতরে থাকা ঘণ্টাটা বাজানোর কথা ভাবে গজ, কিন্তু হঠাৎ বনমালী কাকা বিদ্যুৎ গতিতে গজর সামনে এসে দাঁড়ায়। তারপর গজর গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে মাটিতে আছড়ে ফেলে দেয়। তারপর ধীরে ধীরে প্রদীপের কাছে গিয়ে দাঁড়ায় আর চিৎকার করে ওঠে, 100 বছর 100 বছর ধরে এই আলো আমাকে আটকে রেখেছে, কিন্তু কিন্তু আজ আমায় কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। গভীর রাত। একটা জিপ জঙ্গলের সরু রাস্তা ধরে এগোচ্ছে। গাড়িটার হেডলাইটের আলো গাছের গায়ে গিয়ে পড়ছে। কৌশিক আর তার মামা শিকার শেষে জঙ্গল দিয়ে ফিরছে। মামা, তুমি এত চুপ কেন? এত রাতে জঙ্গলের পথ খুব ভয়ঙ্কর হয় রে কৌশিক। আমাদের আরো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ছিল। উফ মামা, আবার তোমার ভয় দেখানো শুরু? আরে ভয় দেখাচ্ছি না, তোকে সতর্ক করছি। মামা, তোমার বয়স হয়েছে বুঝলে। তোর সাথে আমি তর্কে পারবো না, তুই বরং গাড়ি চালানোই মন দে বাবু। অন্ধকার রাস্তা দিয়ে তীরের গতিতে গাড়ি চালাতে থাকে কৌশিক। কিন্তু আচমকা তাদের গাড়িটা থেমে যায়। ধুর, গাড়িটা এখনই বন্ধ হতে হলো, ভাল লাগে না ব্যাং। এই জঙ্গলের মধ্যে ঘন্টা কোথায় বাজছে? হয়তো এখানে কোনো মন্দির আছে। না, এই জঙ্গলে তো কোনো মন্দির থাকার কথা না। জিপ থেকে বেশ কিছুটা দূরে একজনকে দেখতে পায় ওরা। অন্ধকারের মধ্যে আবছা দৃশ্যমান এক মূর্তি দাঁড়িয়ে আছে। মামা, ওই দেখো, মনে হয় কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। ওরা দুজন ধীর পায়ে লোকটার দিকে এগিয়ে যায়। লোকটার কাছে এগিয়ে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। এই যে মশাই, বলছি কাছাকাছি কোনো গ্রাম আছে? বৃদ্ধ লোকটা কোনো উত্তর দেয় না, শুধু হাত তুলে ইশারা করে। আপনি কথা বলছেন না কেন? তোদের সামনে এখন অনেক বড় বিপদ। মানে? গ্রামের দিকে যাবি ভাবছিস নাকি? গেলে ফিরতে পারবি তো? ফিরতে পারবো না মানে? কি বলছেন, একটু খোলসা করে বলুন তো। গ্রামে গেলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না বাচ্চা। বৃদ্ধ লোকটা হাতে ধরে থাকা লণ্ঠনটা ফেলে দেয়। তার সাথে সাথে একটা তীব্র আলোর ছটা ওদের দুজনের চোখ বন্ধ করে দেয়। চোখ খুলতেই দেখা যায় বৃদ্ধ লোকটা আর সেখানে নেই। মামা, লোকটা কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না, কোথায় উধাও হয়ে গেল লোকটা। যাকে যাক, আচ্ছা পাগল লোক মাইরি,
কি সব ভুংচাং কথাবার্তা বলছিল। বাদ দে চল জিপে গিয়ে বসি। জিপটা আবার স্টার্ট নিয়ে নেয়। ওরা কিছু দূর এগোতে সামনে একটা কাঠের বোর্ডে একটা লেখা দেখতে পায়, কেদালি গ্রাম। এই গ্রামটার নামও কেমন অদ্ভুত। গ্রামের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর প্রায় প্রতিটা বাড়ির দরজা জানালা বন্ধ। কিন্তু কয়েকটা বাড়ির জানালার ফাঁক দিয়ে কিছু মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর যেন ফিসফিস করে ওদেরকে কিছু বলতে চাইছে। মামা, ওরা অমন ভাবে তাকাচ্ছে কেন আমাদের দিকে? আচমকা একটা বৃদ্ধ লোক ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। লম্বা চেহারার বৃদ্ধ লোকটির হাতে একটা লাঠি। লোকটি তার হাতের লাঠিটা একবার মাটিতে ঠুকে গ্রামবাসীদের উদ্দেশ্যে ধমক দিয়ে বলে ওঠে, সাবধান, কেউ কোনো কথা বলবি না, নইলে। ওরা দুজন হতভম্বের মতো দেখে। যারা উঁকি দিয়ে ওদেরকে দেখছিল তারা সবাই এক ঝটকায় জানালা থেকে সরে যায়। ওদের মনে সন্দেহ বাসা বাঁধে, এই বৃদ্ধ লোকটি কে? এর একবার বলাতে সবাই অমন ভয়ে ঘরে সিটিয়ে গেল কেন? এই কারা তোরা? আমাদের গ্রামে এত রাতে কি করতে এসেছিস? হ্যাঁ, কৌশিক গাড়ি থেকে নেমে বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে যায়। আগে মশাই, আমরা জঙ্গলে শিকার করতে এসেছিলাম। ফেরার পথে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এত রাতে আর এই গাড়ি নিয়ে ফেরা ঠিক হবে না ভেবে আপনাদের গ্রামে আশ্রয়ের জন্য এসেছিলাম। যদি আপনি আজ রাতটুকু একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। এই গ্রামে এসে তোরা অনেক বড় ভুল করেছিস, তোদের আর ফেরা হবে না। তোরা ওই এই গ্রামের পাষণ্ডদের মতো চিরকালের জন্য বন্দী হয়ে থাকবি। কি সব যাতা বলছেন? এই গ্রামে কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাকে দেখি সেই ভুংচাং কথা বলে। বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে গাড়ির দিকে হাত দিয়ে ইশারা করে। কৌশিক পিছন ফিরে দেখে গাড়িতে মামা আর নেই, গাড়ি পুরো ফাঁকা। কৌশিক ভয় পেয়ে যায়। আমার মামা কোথায়? এখনই তো গাড়িতে বসেছিল। তোর মামা এখন অলক্ষ্য দেবের কাছে, তাকে তুই আর খুঁজে পাবি না। দেখুন, আমার মামা কোথায় ভালোই ভালোই বলে দিন, নইলে আমাদের কাছে কিন্তু বন্দুক আছে। বৃদ্ধ কোনো উত্তর দেয় না। তার মুখে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। কৌশিক রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ির দিকে এগিয়ে যায়। মামার সিটের উপর বন্দুকটা পড়ে থাকতে দেখে সে তড়িঘড়ি বন্দুকটা তুলে নেয় হাতে। তারপর বৃদ্ধ লোকটির দিকে তাক করে গর্জে ওঠে, আমার মামা কোথায়, জলদি বলুন, নইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। বৃদ্ধের দিকে সোজা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে কৌশিক। অথচ আশ্চর্যের বিষয়, লোকটার মধ্যে ভয়ের বিন্দুমাত্র লক্ষণ নেই, যেন কিছুই হয়নি। সমস্ত উত্তেজনাকে বুড়ো আঙুল দেখিয়ে তার মুখে তখনও লেগে আছে সেই চেনা বাঁকা হাসি। শেষবারের জন্য বলছি, এবার কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। মূর্খ! কৌশিক আর সহ্য করতে না পেরে গুলি চালিয়ে দেয়। কিন্তু এ কি? গুলিটা বৃদ্ধের গায়ে স্পর্শ না করে অদৃশ্য হয়ে যায়, আর বৃদ্ধ লোকটি ধোঁয়ার মতো ধীরে ধীরে বাতাসে মিশে যায়। ওকে কিচ্ছু করতে পারবি না তুই। কৌশিক পিছনে ফিরে দেখে সেই লোকটি দাঁড়িয়ে আছে যাকে তারা জঙ্গলে দেখেছিল। ওর নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। অলক্ষ্য দেবের মায়া দৃষ্টি এখন ওকে গ্রাস করেছে। কারা আপনারা?
আর কি চাইছেন আপনারা আমাদের থেকে? আজ অলক্ষ্যদেবের প্রদীপ নেভাতে সে সক্ষম হয়েছে। এখন সে যা বলবে অলক্ষ্যদেব তাই করবে। কে এই অলক্ষ্যদেব? আর সে মানে কার কথা বলছেন আপনি? অলক্ষ্যদেবী আসলে কে? সে কি করতে চায়? কৌশিক আসলে কে? আর সে কি পারবে তার মামাকে বাঁচাতে? এই